কি চাহাত কতদূর হয়েছিল আমাদের হয়েছিল আমরা যা পড়ছিলাম, কি পড়ছিলাম আমরা? ফাইটো হরমোন পড়ছিলাম, তাই তো? আমরা পড়ছিলাম ফাইটো হরমোনস। এই ফাইটো হরমোনস গুলোকে আরো একটা কি নামে ডাকা হয়? এর ফুল ফর্ম প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস। ফুল ফর্ম কি এর? প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস। তাহলে পিজিআরস এর ফুল ফর্ম কি হলো? কি বললাম জাহাত? প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস। তাহলে এই যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস, এরা আবার দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুই ধরনের হয়। তাহলে এদের দুই ধরন দেখার আগে আমরা আগে জেনে নিই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস কাকে বলে। দেখো কি লেখা, প্ল্যান্ট মিন্স, প্ল্যান্ট মানে কি? উদ্ভিদ। উদ্ভিদ, গ্রোথ মানে বৃদ্ধি, গ্রোথ মানে বৃদ্ধি, রেগুলেটরস মানে নিয়ন্ত্রক। রেগুলেটরস মানে কি? নিয়ন্ত্রক। তাহলে উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক, এটাই তো বাংলা মানে হচ্ছে। তাহলে কি বলবো? উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়ক বা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে এমন রাসায়নিক যৌগকে আমরা বলবো উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক। ক্লিয়ার? তাহলে কি বললাম? উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক রাসায়নিক যৌগদের আমরা বলবো পিজিআরস অথবা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস। তাহলে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস কেমন হতে পারে? যে কোনো কেমিক্যাল কম্পাউন্ড হতে পারে। তাহলে এটা কি হতে পারে? যে কোনো কেমিক্যাল কম্পাউন্ড হতে পারে। যে কোনো কেমিক্যাল কম্পাউন্ড, যে কোনো কেমিক্যাল কম্পাউন্ড হোক, তাহলে সেটা প্ল্যান্ট পিজিআরস। তাহলে আমাদের টপিকে, আমাদের মাধ্যমিকের সিলেবাসে কি রয়েছে? আমাদের মাধ্যমিকের সিলেবাসে এই পিজিআরস গুলো বলতে আমরা বুঝি ফাইটো হরমোন। কি বুঝি? ফাইটো হরমোন। তাহলে এক কথায় কি হলো? ফাইটো হরমোন অর্থাৎ উদ্ভিদ হরমোন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে দেয়। তাই জন্য আমি ফাইটো হরমোন হচ্ছে পিজিআরস এর একটা এক্সাম্পল। ক্লিয়ার? চলো তাহলে এবার এই পিজিআরস গুলো কত ধরনের বললাম আমি তোমাদের? দুই ধরনের। কি কি? একদল আছে যারা প্ল্যান্ট গ্রোথ প্রমোটার্স, আর একটা প্ল্যান্ট গ্রোথ ইনহিবিটরস। প্ল্যান্ট গ্রোথ ইনহিবিটরস। ক্লিয়ার? তাহলে কি দেখলাম? এই পিজিআরস কত ধরনের হয়? দুই ধরনের হয়। একটা প্ল্যান্ট গ্রোথ প্রমোটার্স অর্থাৎ যারা এটাকে সহায়ক, যারা উদ্ভিদের বৃদ্ধিকে কি করে? ত্বরান্বিত করে, উদ্ভিদ বৃদ্ধিতে হেল্প করে, তাদেরকে আমি কি বলছি? প্রমোটার বলছি। আর যারা বাধা দেয়, যারা বাধা দেয় তাদেরকে কি বলবো আমি? তাদেরকে বলবো ইনহিবিটর। ক্লিয়ার? ইনহিবিটর। এবার দেখো বাধা কারা কারা দেয় আর সাহায্য কে কে করে। তাহলে এক নাম্বার উদাহরণ আমরা যখন পড়েছিলাম অক্সিন হরমোন। অক্সিন হরমোন কি? একটা প্রমোটারের উদাহরণ। তারপরে কে রয়েছে? তারপরে আমরা পড়েছিলাম জিব্বেরেলিন। কি পড়েছিলাম? জিব্বেরেলিন। তারপর কি পড়েছিলাম সানিয়া? কি পড়েছিলাম তারপরে? সাইটোকাইনিন। সাইটোকাইনিন। তাহলে কি পড়েছিলাম? অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন। তাহলে এরা কেমন ধরনের হরমোন? এরা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ প্রমোটার্স। ঠিক আছে? এবার ইনহিবিটরস কারা? দেখো
ইনহিবিটারস হচ্ছে দুটো, একটা হচ্ছে ইথিলিন, কেমন হরমোন বলো, চলো অনলাইনে যারা দেখছো তারাও বলো, কি ইথিলিন বলছিলাম তো এটাকে, এটা লেকচার করতে দেখোনি, আগের লেকচার গুলো দেখে এসো, নইলে কিছু বুঝতে পারবে না। ইথিলিন কেমন হরমোন, চলো দাঁড়াও, চাহাত কেমন হরমোন ইথিলিন, রাইট, ইথিলিন হচ্ছে এক প্রকার গ্যাসীয় হরমোন। ইথিলিন কেমন হরমোন, এক প্রকার গ্যাসীয় হরমোন। আর কি অ্যাবসাইসিক অ্যাসিড ABA, আর কি অ্যাবসাইসিক অ্যাসিড ABA, ক্লিয়ার? তাহলে কি কি শিখলাম আমরা, আমরা শিখলাম যে ফাইটো হরমোনকে পিজিআরস বলা হয়। কেন বলা হয়, কারণ এই ফাইটো হরমোন পিজিআরস এর মতোই কাজ করে। পিজিআরস কাদের বলে, যারা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে দেয়। তাহলে সেই জায়গাতে আমি কি দেখলাম, ফাইটো হরমোনও উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কি কি, প্ল্যান্ট গ্রোথ, স্পেলিং ভুল আছে তাই তো, স্পেলিং ভুল আছে, প্ল্যান্ট গ্রোথ প্রমোটার্স আর প্ল্যান্ট গ্রোথ ইনহিবিটরস। তাহলে প্রমোটার্স মিন্স প্রমোট করে যারা, অর্থাৎ সহায়তা করে, ইনহিবিটর মিন্স যারা বাধা দেয়। তাহলে প্রমোটার্স কারা কারা, অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন। তাহলে এই সব হরমোন আমরা পড়ে নিয়েছিলাম, অক্সিন হয়ে গেছে, জিব্বেরেলিন হয়ে গেছে, সাইটোকাইনিন হয়ে গেছে, অর্থাৎ আমাদের প্ল্যান্ট গ্রোথ প্রমোটার্স হয়ে গেছে। বাকি কি আছে, প্ল্যান্ট গ্রোথ ইনহিবিটরস, দ্যাট মিন্স যারা বাধা দিচ্ছে। এক নাম্বার হচ্ছে ইথিলিন আর একটা হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড, ক্লিয়ার? চলো স্ক্রিনশট নিয়ে নাও, নিলে আর তোমরা কমপ্লিট হয়েছে লেখা। তাহলে এবার আমরা কি পড়বো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইথিলিন। ইথিলিন সংকেত C2H4, অর্থাৎ দুটো সির মধ্যে ডবল বন্ড, দুই দিকে দুটো এইচ। তোমরা কেমিস্ট্রিতে এটা আরো ভালো করে পড়বে, এখন ছোট আছে তো, 11 উঠে যাও, অনেক মজার জিনিস দেখতে পাবে তখন, ঠিক আছে? আমাদের যেটুকু এখন জানার আমরা সেটুকুই জানবো। এই ক্লাসটা শুধুমাত্র মাধ্যমিকের বেসিসে যা যা ইম্পর্টেন্ট সেই সমস্ত কিছু বলবো, ঠিক আছে? ইথিলিন থেকে কি আসতে পারে, এক্সট্রা যা যা পড়ার সেটা আমরা যখন 11-এ উঠে যাব তখন পড়বো, ঠিক আছে? কমপ্লিট? কি যা কখন পড়বে, এখনই পড়বে না? এখন পড়ে লাভ নেই, এখন হচ্ছে যে এরাও বোর হয়ে যাবে। চলো এখন আমরা যে সেটুকুই পড়বো, শুধুমাত্র যা টেনে আসবে, যা মাধ্যমিকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো তাহলে দেখো, তাহলে ইথিলিন কি বলছে, প্রথমেই তো কথা হচ্ছে যে স্যার ইথিলিন কেমন টাইপের হরমোন। প্রথম কথা হচ্ছে ইথিলিন হচ্ছে এক ধরনের গ্যাসীয় হরমোন। স্যার কি হরমোন, এক ধরনের গ্যাসীয় হরমোন। তাহলে এই যে ইথিলিন, এই ইথিলিন যেটা সেটা হচ্ছে গ্যাসীয় হরমোন। এই হরমোনটা এসেছিল কোথা থেকে, এই হরমোনটা যেখান থেকে আসে, অর্থাৎ যদি আমি বলি এটাকে এই উৎস, সংশ্লেষ পড়ছি না কিন্তু এখন, আমি পড়ছি উৎস। তাহলে ইথিলিন হরমোন উদ্ভিদ অঙ্গে যে কোনো জায়গা থেকে তৈরি হতে পারে, উদ্ভিদ অঙ্গের যে কোনো জায়গা থেকে। তোমার যদি বলে দেয় ইথিলিন হরমোনের, যদিও এই কোশ্চেন হবে না মাধ্যমিকে, যদি এই কোশ্চেন করে না যে ইথিলিনের গ্যাস উৎস কি, ইথিলিনের উৎস উদ্ভিদের যে কোনো অঙ্গ হতে পারে। ধর কাণ্ড, ওখানে ওখানে এটা পাওয়া ইথিলিন সংশ্লেষ হয়, মূলে ইথিলিন সংশ্লেষ হয়, পাতায় ইথিলিন সংশ্লেষ হয়, ফল, ফুল, বীজ, উদ্ভিদের প্রত্যেকটা অঙ্গে। তাহলে উৎস কি লিখবে, উদ্ভিদের প্রত্যেকটি অঙ্গ, ঠিক আছে? তাহলে এবার আমরা কি জানবো, এবার এখানে লিখে দিচ্ছি আমি, উদ্ভিদের
তাহলে তাহলে লেখা হয়ে গেছে, এটা লিখে নাও, এটুকু মুছে দিলাম আমি। নেক্সট পয়েন্ট, ইথিলিনের জৈব সংশ্লেষ। ইথিলিন কোথা থেকে আসে স্যার? ইথিলিন যেখান থেকে আসে, ইথিলিন আসে হচ্ছে মিথিওনিন। কি? মিথিওনিন। মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিড থেকে, মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিড থেকে, আচ্ছা মিথিওনিন নামক সালফার ঘটিত লিখে দাও, হ্যাঁ, মিথিওনিন নামক সালফার ঘটিত, সালফার ঘটিত, মিথিওনিন নামক সালফার ঘটিত অ্যামাইনো অ্যাসিড থেকে কোন প্রক্রিয়ায় স্যার? ইয়াং প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? ইয়াং পদ্ধতির বা প্রক্রিয়ার মাধ্যমে, ইয়াং প্রক্রিয়ার মাধ্যমে। কি জানলাম আমরা? মিথিওনিনের সংশ্লেষ কোথা থেকে হয়, সরি ইথিলিনের সংশ্লেষ কোথা থেকে হয়? মিথিওনিন নামক সালফার ঘটিত অ্যামাইনো অ্যাসিড থেকে ইয়াং প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে? কোন প্রক্রিয়ার মাধ্যমে? ইয়াং প্রক্রিয়ার মাধ্যমে। এটা অতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যদি হয় রিলেভেন্ট, তাহলে এইটুকু শুধু মনে রেখো যে মিথিওনিন নামক সালফার ঘটিত অ্যামাইনো অ্যাসিড থেকে ইথিলিনের কি হয়? সংশ্লেষ হয়, ঠিক আছে? তাহলে কি লেখা হয়ে গেছে? কমপ্লিট। হ্যালো বন্ধুরা, তোমরা কোথায় দেখছো? এইদিকে দেখো একটু, ক্লাসটা গুরুত্বপূর্ণ অনেকটা, কিন্তু ছোট ক্লাস কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। তোমাদের এখান থেকে প্রচুর কোশ্চেন আছে মাধ্যমিকে, দেখতে পাবে একটু পরে। স্ক্রিনশট নেওয়া থাকলে নিয়ে নাও, দাঁড়া মুছে দিলাম। কি জানবো? ইথিলিনের কাজ, ইথিলিনের কাজ। তাহলে ইথিলিনের 1 নম্বর কাজ কি? ইথিলিন ফল পাকাতে ব্যবহার করা হয়, ফল পাকাতে প্রয়োগ করা হয়। যেমন আপেল, কলা, কমলা লেবু। ঠিক আছে? তাহলে তোমাদের মাধ্যমিকের এটা ইম্পর্টেন্ট যে ফল পাকানোর জন্য কোন হরমোন প্রয়োগ করা হয়? কোন হরমোন প্রয়োগ করা হয়? কমলা লেবু প্রয়োগ করা হয়, সরি। তাহলে তোমাদের মাধ্যমিকের জন্য কি ইম্পর্টেন্ট? কোন হরমোনের ফলে ফল পাকে বা ফল পাকানোর জন্য কোন হরমোনকে ব্যবহার করা হয়? উত্তর কি হবে? ইথিলিন হরমোনকে ব্যবহার করা হয়। ক্লিয়ার? তাহলে কোন কোন ফল? আপেল, কলা, কমলা লেবু ইত্যাদি। তাহলে 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে যে পত্র মোচনে সাহায্য করে কোন হরমোন? যদিও এটা অ্যাবসাইসিক অ্যাসিডও করে, কিন্তু তোমার হচ্ছে যে এখান থেকে পত্র মোচনে সাহায্য করে। তোমাকে এখানে যা বলবে সেটা হচ্ছে ফল পাকানোর জন্য ব্যবহার করা হয় কোন হরমোন, তো তোমরা কি লিখবে? ইথিলিন। ঠিক আছে? পত্র মোচনে সাহায্য করে। আর কি? এই হরমোনের প্রভাবে উদ্ভিদের বার্ধক্য দশা দ্রুত আসে। উদ্ভিদের বার্ধক্য দশা
দ্রুত আসে, ঠিক আছে। তাহলে ইথিলিনের কাজ কি কি হলো? ইথিলিন ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়, পত্র মোচনে সাহায্য করে, উদ্ভিদের বার্ধক্য দশা দ্রুত নিয়ে আসে। কোন হরমোন? ইথিলিন হরমোন। ক্লিয়ার? তাহলে ইথিলিনের এই কটা কাজের বাইরে আর কোনো কোশ্চেন মাধ্যমিকে হবে না। ক্লিয়ার? চলো তাহলে এইটুকু লিখে নাও। এরপরে আমাদের নেক্সট টপিক আমরা কি শুরু করব? এরপরে যেটা শুরু করব সেটা হচ্ছে বাকি কি আছে, এটা অ্যাবসাইসিক অ্যাসিড, ঠিক আছে। অ্যাবসাইসিক অ্যাসিড, তাহলে অ্যাবসাইসিক অ্যাসিডের সংকেত জানো কেউ? C15H10O4। ক্লিয়ার? তাহলে অ্যাবসাইসিক অ্যাসিডকে সংক্ষেপে কি বলি আমরা? ABA হরমোন। কি বলি? ABA হরমোন, ঠিক আছে। তাহলে এই অ্যাবসাইসিক অ্যাসিড আমরা যখন পড়বো তখন একটা কথা মাথায় রাখবো যে এই অ্যাবসাইসিক অ্যাসিডকে বলা হয় অ্যান্টি জিববেরেলিন হরমোন। বলা হয় অ্যান্টি জিববেরেলিন হরমোন। বুঝা গেল? তাহলে অ্যান্টি জিবরেলিন হরমোন কাকে বলা হয়? অ্যাবসাইসিক অ্যাসিডকে বলা হয়, ঠিক আছে। তাহলে অ্যান্টি জিবরেলিন হরমোন, এখান থেকে একটা কোশ্চেন আসতেই পারে তোমাদের পরীক্ষায় যে অ্যান্টি জিবরেলিন হরমোন কাকে বলে বলো। তো কি বলবে উত্তর? বলো কি বলবে? জিবরেলিন হরমোনকে অ্যান্টি অ্যাবসাইসিক অ্যাসিড বলা হয়, অর্থাৎ অ্যাবসাইসিক অ্যাসিডের বিপরীতধর্মী হরমোনকে জিবরেলিন। তাহলে বুঝতে পারছো? তাহলে এই যে অ্যাবসাইসিক অ্যাসিড এই কি কাজ করবে? এই যেটা কাজ করবে, তাহলে জিবরেলিন কি করে? বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে। কি করে? বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে। কিন্তু অ্যাবসাইসিক অ্যাসিড কি করবে? বীজকে সুপ্তাবস্থায় রেখে দেবে। তাহলে বীজকে সুপ্তাবস্থায় রেখে দেয় কোন হরমোন? অ্যাবসাইসিক অ্যাসিড। বুঝা গেছে? বীজকে সুপ্তাবস্থায় রেখে দেয় কে? অ্যাবসাইসিক অ্যাসিড। তাই জন্য এটা কেমন ধরনের হরমোন? অ্যান্টি জিবরেলিন হরমোন। ক্লিয়ার? তাহলে এছাড়াও আর কি বলা হয়? অ্যাবসাইসিক অ্যাসিডকে যেটা বলা হয়, অ্যাবসাইসিক অ্যাসিড আর কি করে? এটা ছাড়াও অ্যাবসাইসিক অ্যাসিড যেটা করে সেটা হচ্ছে যে এরা পাতায় বাষ্পমোচনের হার, পাতায় যে বাষ্পমোচন হয় সেই বাষ্পমোচনের হারটাকে কি করে? কমিয়ে দেয়, ঠিক আছে। বাষ্পমোচনের হার কি করে? কমিয়ে দেয়। বাষ্পমোচনের হার যদি কমিয়ে দেয়, কি করে কমায় স্যার? এটা একটা ব্যাপার আছে, লিখে নাও এইটুকু। হ্যাঁ দেখো কি করে কমায়। আমি কি বললাম? এই হরমোন পাতায় বাষ্পমোচন রোধ করে, তাই তো? তাহলে যদি পরীক্ষায় পড়ে বাষ্পমোচন রোধী হরমোন কাকে বলা হয়, উত্তর কি হবে? সাবাস, অ্যাবসাইসিক অ্যাসিড, তাই তো। তাহলে পাতায় কি করছে? বাষ্পমোচনকে রোধ করছে। তাহলে রোধ কি করে করে স্যার? প্রশ্ন যাচ্ছে না মাথায়? প্রশ্ন যাচ্ছে তো বলো। পত্ররন্ধ্রকে খুলতে দেয় না। পত্ররন্ধ্র কি করতে দেয় না? পত্ররন্ধ্রকে বন্ধ রাখে, খুলতে দেয় না। তাহলে এবার নিজেরাই ভাবো, বাষ্পমোচন হয় কার মাধ্যমে? পত্ররন্ধ্রের মাধ্যমে। এবার যদি পত্ররন্ধ্রকে খুলতে না দেয় তাহলে বাষ্পমোচন হবে কি? চাহাত হবে কোনোদিনও না, কোনোদিনও হবে না। তাহলে সেই জায়গাতে বাষ্পমোচন যদি হয়, পত্ররন্ধ্র হয়তো ধরো খুললো একটা দুটো, সেই জায়গাতে কি হবে? খুব কম পরিমাণ বাষ্পমোচন হবে। এবার বাষ্পমোচন যদি না হয়, কোনো একটা উদ্ভিদে যদি বাষ্পমোচন না হয়, তো সেখানে কি হবে? জলের অভাব ঘটবে না, তাই তো। তাহলে জল থেকে বাষ্পমোচন মানে কি? বাষ্পমোচন মানে হচ্ছে জলটা, কিছু জল যত বেশি বাষ্পমোচন হবে উদ্ভিদের দেহে ততটা জলের ঘাটতি ঘটবে, তাই তো। জল বেরিয়ে যাওয়ার প্রসেসটাই তো আমি বলছি। বাষ্পমোচন মানে হচ্ছে পাতার পত্ররন্ধ্র থেকে জলটা বেরিয়ে যাওয়া। তো সেই জায়গাতে এটা ধরে নাও যে এখন গরমের সময়, কি সময় এখন? গরমকাল। তাহলে গরমকালে কি হয়? জলের বাষ্পমোচনের হার বেশি হয়,
তাহলে সেখানে যদি উদ্ভিদ ধরে নাও জলের অভাব, জলের কি আছে, অভাব আছে, গরমকালে কি হচ্ছে, জলের অভাব, এমন কন্ডিশনে যদি এই গাছে কি করতে হবে, জলকে যেমন স্টোর করতে হবে, তাহলে সেই জায়গাতে যদি বাষ্পমোচন কম হয় তাহলে জল স্টোর হবে কি হবে না, হ্যাঁ গুড হবে। তাহলে সেই জায়গাতে এই তুমি নিজেই বুঝে নাও, তাহলে যখন গরমের সময়, তাহলে একে আমি কি বলতে পারি, গরম অর্থাৎ খরা, কি খরা, খরা সুবেদী হরমোন, কি বলবো, খরা সুবেদী হরমোন। তাহলে খরা সুবেদী হরমোন কাকে বলে, বলো, অ্যাবসাইসিক অ্যাসিড কে বলে। ঠিক আছে, তাহলে কি বললাম, একটু আগে বললাম অ্যান্টি জিবরেলিন হরমোনের নাম অ্যাবসাইসিক অ্যাসিড। কেন, কারণ অ্যাবসাইসিক অ্যাসিড কি করে, বীজের সুপ্তাবস্থা ভাঙতে দেয় না। তাহলে এবার কি জানলাম, পাতায় বাষ্পমোচন রোধ করে, কি করে, পত্ররন্ধ্রকে বন্ধ রাখে। তাহলে এটার জন্য কি হলো, গরমের দিনের কাছে সুবিধা হলো, তাই কি মনে রাখলাম আমরা, যে খরা, এটা হচ্ছে যে খরা অর্থাৎ গরম, সুবেদী হরমোন, বোঝা গেল। তাহলে খরা সুবেদী হরমোন যদি বলে পরীক্ষায়, পারে না পারবে না, গুড, পেরে যাবে। আর কারিশমা খুব হাসছে, ও যদি না পারে তো হচ্ছে ওকে মেরে কি বানাবো, তক্তা বানিয়ে দেবো। তাই দেখো, তাহলে এই হরমোনটা উদ্ভিদ দেহের, এটাও উদ্ভিদ দেহের যে কোনো অঙ্গে সংশ্লেষ হয়, উদ্ভিদের যে কোনো অঙ্গে সংশ্লেষিত হয়। উদাহরণ কি স্যার, সেটা অপরিণত ফল হতে পারে, পাতার ক্লোরোপ্লাস্ট হতে পারে, ঠিক আছে। তাহলে পাতার ক্লোরোপ্লাস্টে পাওয়া যায় কোন হরমোন, অ্যাবসাইসিক অ্যাসিড, বা জ্যান্থোফিল হতে পারে, জ্যান্থোফিল নামক রঞ্জকে, জ্যান্থোফিল নামক রঞ্জক। তাহলে জ্যান্থোফিল নামক রঞ্জকেও কার উপস্থিতি লক্ষ্য করা যায়, অ্যাবসাইসিক অ্যাসিডের উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্লিয়ার। তাহলে উৎস কি কি, উদ্ভিদের যে কোনো অঙ্গ সংশ্লেষিত হয়, অপরিণত ফল, পাতার ক্লোরোপ্লাস্ট, আর জ্যান্থোফিল নামক রঞ্জকেও অ্যাবসাইসিক অ্যাসিডের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে কাজ কি কি বলো, হ্যাঁ কাজ তো আমি দেখলাম এর আগে, যে অ্যান্টিজিব্রেলিন তাই কি কাজ করছিল, বীজের সুপ্তাবস্থা ভাঙতে দিচ্ছিল না, তাই তো। তাহলে আর কি করে, মোচন স্তর সৃষ্টি করে, স্যার কি সৃষ্টি করে, মোচন স্তর সৃষ্টি করে, মোচন স্তর। তাহলে পাতা, ফুল, ফল, পাতা ফুল ফলের বৃন্তে মোচন স্তর সৃষ্টি করে দেয়, কি সৃষ্টি করে দেয়, মোচন স্তর সৃষ্টি করে দেয়। ঠিক আছে, বলো, চলো তুমি বলো আমাকে, হ্যাঁ তুমি বলবে, কি ভাবছো আমি ওখানে নেই, দেখো আমি তোমার সামনেই রয়েছি, আমি দেখতে পাচ্ছি তুমি কি করছো। কি করে অ্যাবসাইসিক অ্যাসিড, কাজ বলো, মোচন স্তর সৃষ্টি করে দেয়। মোচন স্তর সৃষ্টি করে মানে কি, যদি মোচন স্তর, মোচন স্তর বলতে, আচ্ছা বুঝতে পারছো না মোচন স্তর কি, মোচন স্তর হচ্ছে ধরে নাও যে কোনো একটা ফল বড় হয়েছে, সেই ফলটা ধরে নাও ঝরে পড়বে, তাহলে এই যে ঝরে পড়া, এই যে ফলের পতন, এই ফলের পতনটাকে বলা হয় মোচন। ক্লিয়ার। তাহলে সেই জায়গাতে পাতা ফুল ফলের বৃন্ত থাকে না, ধরে নাও এই যে এটা ফল, ধরো যে এটা হচ্ছে একটা ডাল, এই ডালে এখানে এইটা হচ্ছে বৃন্ত, এই বৃন্তে একটা ফল আছে, ঠিক আছে, একটা ফল আছে, ধরে নাও এটা আপেল কমলা লেবু যা ইচ্ছা ধরে নাও। তাহলে এই যে এই বৃন্তটা, এই বৃন্ততে কি করে, এই বৃন্ত দ্বারা মোচন স্তর সৃষ্টি করে দেয়, তাহলে কি হবে, এই ফলটা এখান থেকে টক করে কেটে পড়ে যাবে, বুঝা গেল। তাহলে মোচন মানে কি, তাহলে মোচন স্তর সৃষ্টি করা মানে কি, বুঝে গেছো। তাহলে যদি পরীক্ষায় পড়ে যে পাতা ফুলের ফলের বৃন্ত থেকে এদের পড়ে যাওয়া বা মোচন স্তর সৃষ্টি করা কার কাজ, অ্যাবসাইসিক অ্যাসিডের কাজ। ক্লিয়ার।
এছাড়াও কি করে, পাতার বার্ধক্য দশা ডেকে নিয়ে আসে। কার বার্ধক্য দশা ডেকে নিয়ে আসে? পাতার বার্ধক্য দশা সৃষ্টি করে দেয়। তাহলে পাতার বার্ধক্য দশা কি স্যার? পাতার শুধু বার্ধক্য না, অকাল বার্ধক্য আর কি। তাহলে এই যে পাতার বার্ধক্য দশা, এটা অ্যাকচুয়ালি কি দেখো কি বলছে, যে এরা এই হরমোন পাতায় আরএনএ ও প্রোটিন সংশ্লেষে বাধা সৃষ্টি করে বা বাধা দেয়, একই কথা, ঠিক আছে, বাধা দেয়। তাহলে এই হরমোন পাতায় আরএনএ আর প্রোটিন সংশ্লেষে বাধা সৃষ্টি করছে। তাহলে আরো কি হচ্ছে, এর জন্য কি হচ্ছে, এখানে ক্লোরোফিল সংশ্লেষে ব্যাঘাত ঘটে। কি ঘটে? ক্লোরোফিল সংশ্লেষে ব্যাঘাত ঘটে, সংশ্লেষ ব্যাহত হয়। ক্লিয়ার? তাহলে কি দেখলে, পাতায় আরএনএ আর প্রোটিন সংশ্লেষে বাধা দিচ্ছে, এর জন্য ক্লোরোফিল সংশ্লেষ ব্যাহত হচ্ছে। তাহলে যদি ক্লোরোফিল সংশ্লেষ ব্যাহত হয়, তাহলে পাতাটা কি দীর্ঘদিন সবুজ থাকবে? থাকবে না কোনোদিনও। তাহলে সেই জায়গাতে এই পাতাটা যদি দীর্ঘদিন সবুজ না থাকে, তাহলে এই পাতাটার কি বয়স হয়ে গেছে, তাই তো? সেটাই হচ্ছে। তাহলে এইটাই বলছে যে এইভাবে কি হলো, এর ফলে পাতার অকাল বার্ধক্য দশা চলে এলো। এর ফলে কি চলে এলো? পাতার অকাল বার্ধক্য দশা চলে এলো। তাহলে এর ফলে পাতার অকাল বার্ধক্য দশা দেখা দেয়। এর ফলে পাতার অকাল বার্ধক্য আসে, তাই তো? ক্লিয়ার? এর ফলে পাতার অকাল বার্ধক্য আসে। ক্লিয়ার? সানিয়া লিখে নিয়েছো? গুড। তাহলে এবার বলো আমাকে, অ্যাবসাইসিক অ্যাসিডের কাজ কি কি জানলাম আমরা? অ্যাবসাইসিক অ্যাসিডের কাজ জানলাম যে এই হরমোন বাষ্পমোচন রোধ করে, জিবরেলিনের অপোজিট কাজ করে, দ্যাট মিন্স বীজের সুপ্তাবস্থা ভাঙতে দেয় না। আর যেটা জানলাম সেটা হচ্ছে যে পাতার অকাল বার্ধক্য দশা ডেকে আনে। এটুকুই তো? এটুকুর বাইরে আমরা আর কিছু পড়বো না। মাধ্যমিকে কোশ্চেন, এর বাইরে থেকে আর কিছু আসবে না। তাহলে ফালতু এক্সট্রা পড়ে আমাদের কোনো লাভ নেই। তাহলে আমাদের হাতে অতটা এক্সট্রা পড়ার মতো সময় নেই। এক্সট্রা পড়বো যখন পড়ার সময়, 11-এ উঠে যাও, এক্সট্রা পড়বে। কি বিশ্বাস হচ্ছে না? এর বাইরে কিছু পড়বে না? আমি বলছি তো, আমাকে একটু বিশ্বাস করতে শেখো। তাহলে এরপরে কি হচ্ছে, এরপরে দেখো আমাদের শেষ। আমি পুরো পড়ে নিলাম প্ল্যান্ট যে ফাইটো হরমোনগুলো ছিল, ফাইটো হরমোনকে যদি আমি প্ল্যান্ট গ্রোথ ইনহিবিটর বা প্ল্যান্ট গ্রোথ প্রমোটার, টপিকটা আমাদের কমপ্লিট। এবার বাকি কি ছিল? বাকি একটা জিনিস থেকে যায়, এবার সেটা তোমরা বলবে। আগে লেকচারগুলো দেখেছো কি? হ্যাঁ, তোমাদেরকে বলছি যারা অনলাইনে এখন দেখছো এই ক্লাসটা, আগের লেকচারগুলো দেখেছো? দেখোনি? তাহলে কি করে বলতে পারবে এরপরে নেক্সট টপিক কি? চাহাত বলে দাও তো ওদেরকে এরপরে টপিক কি? হ্যাঁ, এরপরে টপিক হচ্ছে আমাদের বাকি কি আছে? বাকি আছে প্রকল্পিত হরমোন। কি বাকি আছে? প্রকল্পিত হরমোন। তাহলে প্রকল্পিত হরমোন আমরা কি কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম 1 নম্বরে কি ছিল? ফ্লোরিজেন। কি ছিল? ফ্লোরিজেন। 2 নম্বরে কি ছিল? ভার্নালিন। কি ছিল? ভার্নালিন। ঠিক আছে? তাহলে ফ্লোরিজেন নাম শুনে বুঝতে পারছো, দেখো ফ্লাওয়ার আছে না? ফ্লোরিজেনের নামই তো বলছে ফ্লাওয়ার আছে। তাহলে আমি বারবার বলি, জীবন বিজ্ঞানে যার যেমন নাম তার তেমনই কাজ। তাহলে সেই জায়গায় দেখো ফ্লোরিজেন কথা লেখা আছে ফ্লাওয়ার, তাহলে এটা কি করবে?
ফুল ফোটাতে সাহায্য করবে স্যার। তাহলে পরীক্ষার খাতায় যদি দেখো, পরীক্ষার কোশ্চেনে যদি দেখো যে লেখা আছে ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন, তাহলে তুমি আগে কাকে খুঁজবে? ফ্লোরিজেনকে খুঁজবে। ঠিক আছে, কাকে খুঁজবে? ফ্লোরিজেনকে খুঁজবে। তাহলে ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? ফ্লোরিজেন। ক্লিয়ার? এটুকুই শুধু আমি পড়বো, এর বাইরে আমি এটাতে আর কিছু করতে যাব না। এবার বাকি থাকলো কি? ভার্নালিন হরমোন। তাহলে ভার্নালিন হরমোন কি করে? ভার্নালিন হরমোন যেটা করে সেটা হচ্ছে বাসন্তীকরণে, কিসে? বাসন্তীকরণে বা ভার্নালাইজেশনে হেল্প করে। কিসে হেল্প করে? বাসন্তীকরণে বা ভার্নালাইজেশনে বা ভার্নালাইজেশন। ভার্নালাইজেশনে হেল্প করে, ঠিক আছে, সাহায্য করে। ঠিক আছে, ও এইটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার? কি বলছো? আচ্ছা, এটা বুঝতে পারছো না? ভার্নালাইজেশন মানে কি, বাসন্তীকরণ মানে কি? চলো, কোনো ব্যাপার না, আমি এটা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, আমাদের অনলাইনের স্টুডেন্ট আর আমাদের এখানে অফলাইনে বসে আছে নিনি কারিশমা, এনার সমস্যা হচ্ছে যে ভার্নালাইজেশন বলতে কি বুঝি, কি তাই তো? চলো দেখে নি। ভার্নালাইজেশন হচ্ছে, ধরে নাও একটা শীতকালীন গম আছে। কেমন গম? শীতকালীন গম। শীতকালীন গম কেন বলা হচ্ছে একে? কারণ এই গমটার বীজ শীতকালে বোনা হয়। কখন বোনা হয় এই গমটার বীজ? শীতকালে। তাহলে শীতকালে বীজ বোনা হয়, বীজ বোনা হয় শীতকালে, তাই এটার হচ্ছে নাম কি? শীতকালীন গম। তাহলে এই গম গাছে ফুল আসে কখন? ফুল আসে গ্রীষ্মকালে। কখন ফুল আসে? গ্রীষ্মকালে। ফুল কখন আসে? গ্রীষ্মকালে। তাহলে ধরে নাও শীতকালের পরে কোন কাল আসে? চাহাত, কোন কাল আসে? এ বাবা, এটা জানো না? শীতকালের পরে কি কাল আসে? পাগল, শীতকালের পর আসে কি? বসন্তকাল। কি কাল? বসন্তকাল। ধরে নাও যদি আমি শীতকালে গম বুনতাম, তাহলে এটা শীতকাল বসন্তকাল 2 মাস টাইম নিয়ে গরমকালে ফুল ফোটাতো। সেই জায়গায় যদি এমন কিছু ম্যাজিক হতো যে আমি বসন্তকালে বীজ পুঁতলাম আর ফুল ফুটে গেল গ্রীষ্মকালে, সম্ভব কি এটা হতে পারে? কি হতে পারে না? চলো, হতে পারে কিনা দেখাচ্ছি আমি এবার। দেখো, তাহলে সেই জায়গাতে এরকম হওয়াটা সম্ভব। কি করে সম্ভব? যদি আমি এই শীতকালীনের বীজটাকে কি করি, শীতকালীন বীজটাকে যদি আমি কোনোভাবে নিম্ন তাপমাত্রাতে, নিম্ন তাপমাত্রা বলতে বোঝাচ্ছি আমি 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে। কোন তাপমাত্রাতে? 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে যদি আমি একে নিম্ন তাপমাত্রায় রেখে দিই, নিম্ন তাপমাত্রায় রেখে কিছুদিন রেখে, নিম্ন তাপমাত্রায় কিছুদিন রেখে যদি এটাকে আমি বসন্তকালে মানে বসন্তকালে যদি এই বীজটাকে পুঁতি মাটিতে, তাহলে বসন্তকালে যদি বীজ বপন করা হয়, তবুও কি দেখা গেল? তবুও দেখা গেল যে এটা সেখান থেকে গ্রীষ্মকালে ফুল এলো। ঠিক আছে, তাহলে এই যে নিম্ন তাপমাত্রার প্রভাবে যে ফুল, নিম্ন তাপমাত্রার প্রভাবে যে ওই যে ফুল ফোটা, উদ্ভিদের ফুল ফোটাটাকে যে ত্বরান্বিত করা হলো নিম্ন তাপমাত্রার প্রভাবে, এই যে নিম্ন তাপমাত্রার প্রভাবে একটা শীতকালীন বীজের ফুল ফোটাকে ত্বরান্বিত করা, এটাকে বলা হয় ভার্নালাইজেশন বা বাসন্তীকরণ। দেখলে না এখানে কি ছিল? বাসন্তীকরণ। বাসন্তী, এখানে বাসন্তী কোথা থেকে এসেছে? বসন্তকাল থেকেই তো এসেছে। কোথা থেকে এসেছে? বসন্তকাল থেকে এসেছে বাসন্তীকরণ। তাহলে আমি কি দেখলাম? নিম্ন তাপমাত্রার প্রভাবে, দ্যাট মিন্স 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে আমি সেই বীজটাকে রেখে দিয়েছিলাম কিছুদিন রাখার পরে যে শীতকালীন যে প্ল্যান্ট, শীতকালীন যাকে বোনা হয়, শীতকালীন যে বীজটাকে বোনা হয়, সেই বীজটাকে আমি পুঁতলাম কখন? বসন্তকালে। তবুও কি হলো? ফুল ওই একই সময় এলো, দ্যাট মিন্স এটাকে ত্বরান্বিত করা হলো।
তাহলে সেটাকেই বলা হয় ভার্নালাইজেশন। তাহলে এই প্রক্রিয়াটাতে হেল্প কে করে দেয়? ভার্নালিন হরমোন। কে হেল্প করে? ভার্নালিন হরমোন। যদি এক্সামে বাসন্তীকরণ আসে বা ভার্নালাইজেশন আসে, প্রথমেই তুমি খুঁজবে কাকে? ভার্নালিন হরমোনকে। যদি কে খুঁজে না পাও তখন তুমি কাকে খুঁজবে? জিববেরেলিনকে। কাকে খুঁজবে? জিববেরেলিনকে। কাকে খুঁজবে? জিববেরেলিন। ঠিক আছে, প্রথমে যদি ভার্নালিনকে খুঁজে পেয়ে যাও তো ভার্নালিন অ্যান্সার, যদি না পাও খোঁজো জিবরেলিনকে, যদি দুটোকেই পেয়ে যাও তো বোথ অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের ফাইটো হরমোন এখানে কমপ্লিট। ফাইটো হরমোনের যতগুলো ক্লাস তোমরা করে নিয়েছো সেই ক্লাসগুলোর বাইরে কোশ্চেন আসার সম্ভাবনা নেই বললেই চলে। প্লেলিস্টে, আমাদের প্লেলিস্টে প্রত্যেকটা ক্লাস সাজানো আছে স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, একটু হতে পারে যে এখন কোয়ালিটি তোমাদের একটু মনে হতে পারে যে কোয়ালিটিটা একটু খারাপ, আর এটা আস্তে আস্তে বেটার হয়ে যাবে। তো সেই জায়গাতে ক্লাসের কোয়ালিটি না, কন্টেন্টের কোয়ালিটি ঠিক আছে, শুধুমাত্র ক্লাসের ওই ক্যামেরার কোয়ালিটি একটু অ্যাডজাস্ট করে নাও। বাকিটা হচ্ছে যে এইটুকু ক্লাস তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। এই ক্লাসগুলোতে যা যা পড়েছো প্রত্যেকটাকে একদম ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নাও। এরপরে আমরা কি শুরু করব? এরপরে আমরা এই টপিকগুলো থেকে কোশ্চেন ডিসকাশন করব। ঠিক আছে তোমাদের? আর তারপরে আমাদের এরপরে শুরু হবে আমাদের যা যা টপিক। দেখো, মুভমেন্ট হয়ে গেছে, সেখানে আমরা এখন ফাইটো হরমোন কমপ্লিট করে নিলাম। এরপরে আমরা কোথায় আসবো? প্রাণী হরমোনে, অর্থাৎ জু হরমোনে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে তোমাদেরও হয়ে গেল কমপ্লিট, আর তোমাদেরকেও বলি। ঠিক আছে, আজকের মতো এখানে বাই।